নির্বাচনের আগে জামাত আমিরের ৩ শর্ত। জানাবো বাংলাদেশের পরিস্থিতি জানেন না, এত তাড়াহুড়োর কি ছিল। এবং সর্বশেষে জানাবো পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধাচ্ছে ভারত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের আগে জামাত আমিরের ৩ শর্ত। জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে ৩টি শর্ত পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামাত আমির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এই অবস্থায় দেশে নির্বাচন হওয়ার আগে ৩টি শর্ত পূরণ করতে হবে। মৌলিক সংস্কার সহ অবস্থান সহ নির্বাচনের শর্ত পূরণ করতে হবে। তা না হলে নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কিনা তা আল্লাহই জানেন। জামাত আমির আরো বলেন, অনেক কষ্টে যা এসেছে এতে ৩টি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর প্রধান হচ্ছে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। আমরা তা সংস্কার কমিশনের কাছে দিয়েছি। এসব পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন হলে তা গণতন্ত্রের কোনো ভিত্তি গঠন হবে না। এই নির্বাচনও তাহলে পূর্বের মতো খারাপ হবে। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে বিজয় এসেছে সেখানে পরিবর্তন খুবই জরুরি। তিনি বলেন, প্রথমত সংস্কারের প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। এতে যদি তারা সহযোগিতা করে তাহলে দ্রুত নির্বাচন পরিবেশ হবে। তারা যদি সহযোগিতা না করে যদি গতানুগতিক নির্বাচন হয় তাহলে আগের মতো নির্বাচন হবে, যার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। দ্বিতীয়ত, গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করতে হবে যাতে মানুষের আস্থা ফিরে আসে, শহীদের আত্মা যাতে প্রশান্তি পায়। তৃতীয়ত, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে যাতে এমন না হয় আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠু, না জিতলে দুষ্ট, এমন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এর জন্য সবার এঙ্গেজমেন্ট প্রয়োজন। এটি সরকারের তরফ থেকেই হতে পারে, রাজনৈতিক দলগুলোর উদ্যোগে হতে পারে, সিভিল সোসাইটির উদ্যোগেও হতে পারে। জামাত আমির বলেন, নির্বাচনের আগে এই ৩ শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারি কোনো কিছু ঠিক থাকবে কিনা, নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কিনা তা আল্লাহই জানেন। বাংলাদেশের পরিস্থিতি জানেন না, এত তাড়াহুড়োর কি ছিল। সংশোধিত ওয়াকফ আইন ইস্যুতে বাংলাদেশের উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মুসলিমদের ধৈর্য ধারণ এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ন্ত্রণ করতে মোদীকে আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের ইমাম মুয়াজ্জিনদের সম্মেলনে বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি জানেন না, এত তাড়াহুড়োর কি ছিল। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য। আপনি ইউনূসের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সঙ্গে গোপনে মিটিং করেছেন, চুক্তি করেছেন করুন, তাতে দেশের ভালো হলে আমার কিছু বলার নেই। গত 2রা এপ্রিল গভীর রাতে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ, লোকসভা এবং পরের দিন উচ্চকক্ষ রাজ্যসভায় পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল 2025। তারপর 5 এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় সেই বিল এবং 8 এপ্রিল তা কার্যকর হয়। এদিকে আইন কার্যকর হওয়ার পরপরই ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু করেন মুসলিমরা ও বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতৃবৃন্দ। সবচেয়ে বেশি বিক্ষোভ হচ্ছে পশ্চিমবঙ্গে। এই বিক্ষোভকে ঘিরে আক্ষরিক অর্থে রণক্ষেত্রে রূপ নিয়েছিল রাজ্যের মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া সহ বিভিন্ন জেলা। পুলিশ বিক্ষোভকারী সংঘাতে বেশ কয়েকজনের নিহতের সংবাদও পাওয়া গেছে। গত 11 এপ্রিল এক দলীয় কর্মসূচিতে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, স্থিতিশীলতার নিরিখে রাজ্যের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের চেয়েও খারাপ। বাংলাদেশের পরিস্থিতি যে এবার বাংলাতেও প্রভাব ফেলেছে তা মানেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারাও। আরজিকর আন্দোলনে যে বাংলাদেশের নাগরিক আন্দোলনের প্রভাব ছিল তাও মনে করেন তারা। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে সেখানেও বাংলাদেশের পরিস্থিতির কথা টানলেন মমতা। শাহকে নিয়ন্ত্রণ করুন। ওয়াকফ আইন নিয়ে যে সহিংসতা ছড়িয়েছে রাজ্যে তাতে ভুয়া খবরের ভূমিকা রয়েছে বলে মনে করেন মমতা। এর আগে রাজ্য পুলিশের পক্ষ থেকেও বারবার এই অভিযোগ তোলা হয়েছে। মমতার কথাই, আমি নাম বলি না কিন্তু আজকে বলছি, এখানে অমিত শাহের কোম্পানি বেশি আছে। এরপরই শাহের উদ্দেশ্যে মমতা বলেন, আপনি কোনোদিন প্রধানমন্ত্রী হবেন না। মোদীজির প্রধানমন্ত্রিত্ব গেলে আপনার কি হবে? আপনাকে তো হাবাগুড়ি দিতে হবে। সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বলেন, আমি মোদীজিকে অনুরোধ করছি এই লোকটাকে নিয়ন্ত্রণ করুন। একটা লোকের হাতে সব এজেন্সি যেমন পারছে ব্যবহার করছে। মুসলিমদের উদ্দেশ্যে মমতা বলেন, 1 বছর ধৈর্য ধরুন, দিল্লিতে অনেক পরিবর্তন হবে। নতুন সরকার হলে আশা করি হামাগুড়ি বাবু ঢুকবেন না।
পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধাচ্ছে ভারত। সীমান্তে কমছেই না হত্যা মামলার ঘটনা। বাংলাদেশি নাগরিকদের পিটিয়ে ও গুলি করে মারছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সদস্যরা। বাংলাদেশের সীমানার মধ্যে প্রবেশ করে মানুষের ওপর হামলা করেছে, কখনো ধরে নিয়ে চালাচ্ছে অমানবিক নির্যাতন। প্রতিনিয়ত উদ্বেগজনক হারে ঘটেছে এসব ঘটনা। সীমান্তে বাড়ছে উত্তেজনা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর বার্তা দিয়ে আসছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। তবে সীমান্তে হত্যা শূন্যের কোঠায় আনতে ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সীমান্ত হত্যাকাণ্ড থামেনি, বন্ধ হয়নি মৃত্যু। গতকাল বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হাসিবুল আলম নামের এক যুবককে ধরে নিয়ে গিয়ে চোখে গুলি করেছে। আহত হাসিবুল আলম ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে। এই ঘটনায় সীমান্ত উত্তেজনার কারণে বিজিবি ও পুলিশ অবস্থান করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিবুল সহ কয়েকজন ওই সীমান্তে বাংলাদেশের জমিতে ঘাস কাটতে যায়। এই সময় ভারতের শীতলকুচি এলাকার নগর সিঙ্গিমারি ক্যাম্পের বিএসএফ এর টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। ওই টহল দল বাংলাদেশে প্রবেশ করে পেছন থেকে হাসিবুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এই সময় তাকে বিএসএফ এর গাড়িতে তোলার সময় চোখে গুলি করে। পরে তাকে কোচবিহারের একটি হাসপাতালে ভর্তি করায় বিএসএফ। সীমান্তের একটি সূত্র বিষয়টি জানিয়েছে বিবিসি বা বিজিবি সূত্র থেকে জানায়, এই ঘটনাকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, সীমান্তবর্তী লোকজন আমাকে জানিয়েছেন হাসিবুল নামে এক যুবককে ভারতীয় বিএসএফ সীমান্ত থেকে দূরে নিয়ে গিয়ে গুলি করেছে। এদিকে গত মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশের সীমানার মধ্যে প্রবেশ করে বিএসএফ সদস্যরা একদল জেলের উপর হামলা চালিয়েছে। সীমান্তবর্তী কালিন্দী নদীর বয়ার সিং সংলগ্ন উলুখালীর চর এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় জেলেদের মারধর করে তাদের দুটি নৌকা বিএসএফ সদস্যরা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী জেলেরা। বিএসএফ এর হামলার শিকার জেলেরা হলেন মোহাম্মদের ছেলে রমজান, শাহজাহান ফরেজ গাজীর ছেলে শাহাদাত, শাহজাহান আতাউর, সৈয়দ গাজীর ছেলে আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নূর মোহাম্মদ। হামলার শিকার শাহাদাত হোসেন জানান, পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে পাস অনুমতিপ্রাপ্ত নিয়ে 4 দিন আগে তারা সুন্দরবনে যান। 3টি নৌকার 12 জন জেলে দুদিন ধরে বাংলাদেশের সীমানাভুক্ত উলুখালীর চরে পাতা জাল পেতে মাছ ধরছিলেন। এক পর্যায়ে মঙ্গলবার 2টি স্পিড বোট নিয়ে বিএসএফ সদস্যরা আকস্মিকভাবে সেখানে উপস্থিত হয়ে তাদের মারধর শুরু করেন। বর্ডার এলাকায় মাছ ধরতে যাওয়ার কারণে হামলা করা হয়েছে। স্থানীয় রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লালটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ এর মারধরের ঘটনার শিকার 8 জেলের মধ্যে 6 জন তার এলাকার। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, এখনো কেউ বিষয়টি তাদের অবহিত করেনি। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবি কৈখালী ক্যাম্পের সুবেদার আবু বক্কার জানান, স্থানীয় এক জনপ্রতিনিধি বিষয়টি অবহিত করেছেন। ঘটনাটি বয়ার সিং এলাকায় হওয়ায় ভুক্তভোগীদের অভিযোগ জানাতে সেখানকার বিজিবি ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও সম্প্রতি দেশের সীমান্ত এলাকায় বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঝিনাইদহের মহেশপুরে উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামের এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত 8 এপ্রিল ওয়াসিম সহ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ভারত থেকে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ওদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফ এর হাতে ধরা পড়ে ওয়াসিম। তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যদের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন বলে তার পরিবার অভিযোগ করেছে। গত মঙ্গলবার রাত 10:30টার দিকে আহত অবস্থায় ওই যুবককে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুরাদুল ইসলাম ওরফে মুন্না বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের সেজামুরা সীমান্তের মৃত ফজলুর রহমানের ছেলে। গত 1 মার্চ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে আল আমিন 32 নামের এক যুবককে নিহত হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, গতকাল সন্ধ্যায় পটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে বিএসএফ। এতে আহত হন আল আমিন। রাত 9টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, সীমান্তের এই জায়গায় গত বছরের 25 নভেম্বর 2 যুবক গুলিতে আহত এবং
গত 22 এপ্রিল মেহেদী হাসান নামের একজন নিহত হন। এর আগে গত 10 এপ্রিল সুনামগঞ্জের দুয়ারা বাজারের মোকামছড়া সীমান্তের বিপরীতে ভারতের মেঘালয় রাজ্যের নথরাইপুঞ্জি এলাকায় সুপারি চুরি করতে গিয়ে খাসিয়ার গুলিতে কোটি মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে আলামিন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 2024 সালে বিএসএফ এর হাতে মোট 30 জন বাংলাদেশি সীমান্তে নিহত হন। নিহতের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে 25 জনকে। একই প্রতিষ্ঠানের আরেকটি তথ্য বলছে 2023 সালে 31 বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। এর মধ্যে 28 জনে গুলিতে নিহত হয়েছেন। আশকের পরিসংখ্যান অনুযায়ী 2009 থেকে 2024 সালে জুন পর্যন্ত বিএসএফ এর গুলিতে ও নির্যাতনে অন্তত 607 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে। আর অধিকার নামের মানবাধিকার সংস্থাটির মতে 2009 সাল থেকে 2024 সালে জুন পর্যন্ত বিএসএফ সদস্যদের হাতে অন্তত 582 বাংলাদেশি নিহত ও 761 জন আহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে এই ধরনের হত্যাকাণ্ড বাস্তবতা ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ফেলানি সহ বিভিন্ন হত্যাকাণ্ড বাংলাদেশিদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।